আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। অসম্ভব। ভেবে বলছো তো? একদম। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, ঠিক আছে, আমি আগামীকালই আমার প্রিয় এরিনকে দিয়ে 7 দিনের জন্য বিজনেস ট্যুরে যাব। বাঙালি নারী আর যাই পারুক, নিজের পুরুষের আশেপাশেও অন্য কোনো নারীকে সহ্য করতে পারে না। নাফিয়ার ক্ষেত্রেও ব্যাপারটি ভিন্ন নয়। আফিমের কথায় মুহূর্তে রেগে গেল সে, রাগ দেখিয়ে বলে উঠল, খবরদার, এই কাজ করলে আপনার রক্ষা নেই। করব, যদি এই পানিশমেন্টই স্বীকার না করো তবে। কোনো উপায় অন্তর না পেয়ে নাফিয়া একটু একটু করে আফিমের অনেকটা কাছে চলে আসে। আলতো করে আফিমের গালে ঠোঁট ছোঁয়াতেই আফিম নিজের চোখ জোড়া বুজে নেয়। নাফিয়ার হৃদস্পন্দন বেশ অনেকটা বেড়ে গেছে, সেই সাথে লজ্জাও লাগছে তার। কিন্তু যত যাই হোক, নিজের বরকে তো অন্য নারীর সাথে দেখা সম্ভব নয়। গুনে গুনে আফিমের পুরো গাল জুড়ে 13টি চুমু দিয়ে নাফিয়া বলে ওঠে, আর কত আফিম? একটু আর 87টি। আর পারবো না। ঠিক আছে। এরিনের কথাটি সম্পূর্ণ হওয়ার আগেই রাগে নাফিয়া উল্টো দিকে হাঁটা শুরু করে। মজাটা যে অতিরিক্ত হয়ে গিয়েছে তা বুঝতে পেরে আফিম নাফিয়ার পেছন পেছন গিয়ে হাত ধরে এক টানে নাফিয়াকে নিজের কাছে নিয়ে আসে। অতঃপর বলে ওঠে, কোথায় যাচ্ছ? যেখানে ইচ্ছে সেখানে। আপনি যান না এরিনের কাছে। সত্যি যাব? হ্যাঁ। ঠিক আছে। বলেই নাফিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে আফিম। রাস্তা ফাঁকা হওয়ায় পুরো ফায়দা লুটছে সে। নাফিয়া রাগী নিজেকে আফিমের বাহুবন্ধন হতে ছাড়াতে চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। আফিম বলে ওঠে, কি গন্ধ, বাজা যাচ্ছে না তো? আফিমের কথায় নিজেকে ছাড়ানোর চেষ্টা করে থামিয়ে বলে সে, কোনো গন্ধই তো নেই। কোনো কিছু পড়ার ভীষণ গন্ধ পাচ্ছি। নাফিয়ার আর বুঝতে বাকি রয় না আফিম কি বোঝাতে যাচ্ছে। নাফিয়া আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ে। নাফিয়ার কাজে আফিমের ঠোঁটে হাসি ফুটে ওঠে। সে ঠোঁটে হাসি নিয়ে জড়িয়ে ধরে রাখে নাফিয়াকে। কিছুটা সময় পার হতেই নাফিয়ার রাগ অনেকটাই শান্ত হয়ে যায়। সে চুপটি করে আবদ্ধ হয়ে থাকে আফিমের বাহু ডোরে। নাফিয়ার রাগ কমেছে বুঝতে পেরে আফিম বলে ওঠে, চলো সামনে এগোনো যাক। উত্তরে কিছু বলে না নাফিয়া। আফিমের বাহুডোর হতে ছাড়া পেতেই সে হাঁটতে আরম্ভ করে, সাথে আফিমও। কিছুটা পথ চলতেই একটি মুদি দোকান খোলা পায় আফিম। এত রাতে সচরাচর কোনো দোকানই খোলা থাকে না, কিন্তু মাঝে মাঝে এক দুটি এমন খোলা পাওয়া যায়। আফিম কিছু একটা ভেবে সে দোকানে প্রবেশ করে। নাফিয়া আফিমকে সেই দোকানে যেতে দেখে দোকানের সামনেই দাঁড়িয়ে থাকে। 1-2 মিনিটের মাঝেই হাতে একটি কোন আইসক্রিম নিয়ে ফিরে আসে আফিম। আইসক্রিম দেখেই নাফিয়ার রাগ উধাও। আফিম আইসক্রিমটি তার দিকে এগিয়ে দিতে সে ঠোঁটে হাসি ফুটিয়ে আইসক্রিমটি নিয়ে নেয় সে। রান্নার জন্য 2 জন শেফ আছে, সেই সাথে ঘরের অন্যান্য কাজের জন্য গৃহ পরিচারিকা আছে 2 জন। তার জন্য ঘরের বউ হওয়ার পরও নাফিয়ার তেমন কোনো কাজ থাকে না। সে আগের মতোই দাদির সাথে থাকে। দাদি এবং সানিয়া বেগমের খেয়াল রাখা ও তাদের সাথে গল্প করে সারাটা দিন কাটে তার। শখ করেই মাঝে মাঝে নিজে রান্না করে নাফিয়া। আজও তার ইচ্ছে হলো সবার জন্য বিশেষ কিছু রান্না করার। আফিম ঝাল খুব পছন্দ করে, সেই সাথে সবসময় রিচ ফুড বেশি খাওয়া পড়ায় আজ নাফিয়া ভিন্ন কিছু বলতে ঝাল করে আলু ভর্তা করার পরিকল্পনা করে। সেই সাথে ডিম ভাজা ও ডাল না হলে তো চলবেই না। সানিয়া বেগম এবং দাদি আবার রাতে রুটি খান, তাই জন্য নাফিয়া রুটি, 5 মিশালি সবজি ও গাজরের হালুয়া তৈরি করার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী রান্না শুরু করে সে। অনেকটা রান্না করে প্রায় শেষ এমন সময় হঠাৎই সে তার শরীরের একটি অঙ্গে ব্যথা অনুভব করে। ধীরে ধীরে ব্যথাটি বাড়ছে। এমন ব্যথা সে আগেও কবার অনুভব করেছে, কিন্তু তেমন একটা গায়ে লাগায়নি। কিন্তু আজকাল ব্যথাটা বেশি হচ্ছে, সেই সাথে অঙ্গে কিছু পরিবর্তনও লক্ষ্য করছে সে। কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে আছে নাফিয়া। চোখে রাতের অন্ধকার আকাশের দিকে থাকলেও মন ছেয়ে আছে তার দুশ্চিন্তা। নিজ শরীরের অঙ্গের ব্যথাটিকে জড়তার জন্য এতটা দিন অবহেলা করলেও ব্যাপারটি এখন বেশ ভাবাচ্ছে তাকে। কক্ষের বিছানাতে বসে ল্যাপটপে কাজ করছে আফিম। কক্ষ হতে বারান্দাটি ভালোভাবেই দেখা যায়। কাজের মাঝেই হঠাৎ আফিমের চোখ পড়ে নাফিয়ার দিকে। বাতাসে মেয়েটির কোমর অবধি লম্বা চুলগুলো উঠছে। পেছন থেকে নাফিয়াকে দেখতে বেশ মোহনীয় লাগছে। আফিম নিজের কোল হতে ল্যাপটপটি সরিয়ে বিছানায় রেখে ধীর পায়ে এগিয়ে যায় বারান্দার উদ্দেশ্যে। হঠাৎ কোমরে অতি পরিচিত হাত দ্বয়ের স্পর্শ পেয়ে
এক অদ্ভুত শিহরণে চোখ জোড়া বুঝে নেয় নাভিয়া। আফিম নাভিয়ার ঘাড়ে আলতো একটি চুমু বসিয়ে মৃদু স্বরে বলে ওঠে, কিছু নিয়ে কি চিন্তিত? অবাক হয় নাভিয়া। লোকটা কিভাবে যে ওকে এতটা বোঝে তা বুঝে উঠতে পারে না সে। চোখ বুজে রেখে আফিমের বুকে হেলান দিয়ে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলে সে, আফিম, আমার হয়তো ডাক্তার দেখানো প্রয়োজন। কথাটি কানে আসতেই ভ্রুজোড়া কুঁচকে নেয় আফিম। নাভিয়াকে নিজের দিকে ফিরিয়ে পা হতে মাথা অবধি চোখ বুলিয়ে নিয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? আফিমের প্রশ্নের কি উত্তর দিবে ভেবে পাচ্ছে না নাভিয়া। কথাটি বলতে ভীষণ রকমের লজ্জা ও অস্বস্তিকর বোধ করছে সে। ঠিক তেমনি লজ্জাও লাগছে তার। কথাটি কিভাবে বলবে বুঝতে না পেরে বলে ওঠে, জানি না, ডাক্তার দেখালে জানতে পারবো। রোগের নাম জানতে চাই, লক্ষণ কি প্রকাশ পেয়েছে তা বলো। নাভিয়া বেশ ভালোভাবেই বুঝতে পারছে কথাটি আফিমকে না বলা অবধি তার রেহাই মিলবে না। ঢাকা মেডিকেল কলেজের গাইনি বিভাগের একজন মহিলা ডাক্তারের চেম্বারে বসে আছে আফিম এবং নাভিয়া। উভয়ের হৃদয় ধুকপুক করছে। ভীত এবং চিন্তিত দৃষ্টিতে তাকিয়ে আছে তারা ডাক্তারের দিকে। কিছুটা সময় নিয়ে ডাক্তার সাহেবা বলে ওঠেন, আপনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত মিসেস ইবানান। কথাটি শোনা মাত্রই যেন নাভিয়ার হৃদস্পন্দন থেমে থেমে যাচ্ছে। সে ঠিক বুঝে উঠতে পারছে না এ কথার কি প্রতিক্রিয়া দেখাবে সে। কথাটি যেন কোনোভাবেই হজম করতে পারছে না নাভিয়া। কপালে বিন্দু বিন্দু ঘাম নিয়ে নাভিয়া একটু হাসার চেষ্টা করে ডাক্তারের উদ্দেশ্য করে বলে ওঠে, এমন সামান্য লক্ষণ থেকে আমার ক্যান্সার কি করে হতে পারে? আপনি তো এখন অবধি কোনো পরীক্ষা করে দেখেননি। হতেও তো পারে আপনি ভুল ভাবছেন। নাভিয়ার মনোভাব বুঝতে পেরে ডাক্তার সাহেবা কিছুটা সময় নিয়ে বলে ওঠে, আপনার অনুভূতিটা আমি বুঝতে পারিছি মিসেস ইবানান। লক্ষণগুলোকে আপনি সামান্য বলছেন কারণ আপনার এ সম্পর্কে কোনো ধারণা নেই। আসলে আমাদের বাঙালি সমাজে মেয়েরা এ অঙ্গ নিয়ে কথা বলতে ইস্তস্ত বোধ করে। সেখানে সচেতন সৃষ্টি হবে কোথা থেকে, আর মেয়েরা এ ব্যাপারে জানবেও বা কোথা থেকে? তাও ডাক্তার, আপনি আরেকটু পরীক্ষা করে দেখেন, অন্য কোনো রোগও তো হতে পারে। আমি 100% নিশ্চিত। ডাক্তারের কথার উত্তরে আর বলার মতো কিছুই পাচ্ছে না নাভিয়া। সে সত্যিই এমন রোগে আক্রান্ত? নিস্তেজ হয়ে নিজের দৃষ্টি মাটিতে আবদ্ধ করে নেয় সে। নিজেকে কেমন যেন অনুভূতি শূন্য মনে হচ্ছে তার। আফিম ডাক্তারের কথাটি শোনা মাত্রই যেন থমকে গেল। নাভিয়া এমন বড় একটি রোগে আক্রান্ত তা ভেবেই নিজের পুরো দুনিয়াটা অন্ধকার লাগছে তার কাছে। কিচ্ছু ভাবতে পারছে না সে। কেমন যেন ভয় কাজ করছে তার মাঝে। নাভিয়ার কিচ্ছুটি হতে দিতে চায় না আফিম, কারণ নাভিয়াকে হারানোর সামর্থ্য তো তার নেই। এ রোগ নিরাময়যোগ্য তো? এ প্রশ্নটি মাথায় আসতেই আফিম ভীত ও চিন্তিত কণ্ঠে ডাক্তারকে উদ্দেশ্য করে বলে ওঠে, এই রোগের চিকিৎসা আছে তো? ডাক্তার সাহেবার ঠোঁটে একটু হাসি নিয়ে বলে ওঠে, আছে। দেখুন মিস্টার ইবানান, ব্রেস্ট ক্যান্সারের কিছু লক্ষণ আছে, যেমন বুকে বা বগলের চাকার মতো কিছু অনুভব করা, বুকের চামড়ার রং পরিবর্তন হওয়া বা চামড়ার মোটা হয়ে যাওয়া ইত্যাদি। এসব উপসর্গ আপনার ওয়াইফের মাঝে পরিলক্ষিত হয়েছে। আবার এ রোগ হওয়ার কারণসমূহের মধ্যে আছে দেরি করে বিয়ে করা, শারীরিক পরিশ্রম করা, খাদ্য তালিকায় শাকসবজি কম থাকা, অতিরিক্ত ফাস্টফুড খাওয়া এবং পরিবারের ব্রেস্ট ক্যান্সারের ইতিহাস থাকা। এইসবও মিসেস ইবানের মাঝে পরিলক্ষিত হয়। এসব তথ্য অনুযায়ী বলছি যে সে এই রোগে আক্রান্ত, কিন্তু চিকিৎসা দেওয়ার আগে কিছু টেস্ট করা আবশ্যক, যেমন ম্যামোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি, MRI, বায়োপসি। এই রোগটি সম্পূর্ণ নিরাময়যোগ্য তো? জি, শুরুর দিকে এলে 100% নিরাময়যোগ্য, কিন্তু অনেক বেশি দেরি হয়ে গেলে এই রোগের জন্য মৃত্যু পর্যন্ত হতে পারে। মিসেস ইবানন যে শুরুর দিকে এসেছেন এমনটি নয়, তিনিও যথেষ্ট দেরি করে ফেলেছেন। এখন টেস্ট করে সার্জনের সাথে পরামর্শ করে চিকিৎসা আপনাদের জানানো হবে। হয় টিউমারের অংশটুকু কাটলেই এই রোগ হতে নিরাময় লাভ করবেন, না হয় পুরো এক পাশটি কেটে ফেলতে হবে। আফিম এতটুকুতে কিছুটা স্বস্তি পেয়েছে। তার নাভিয়াকে হারাতে হবে না। কিন্তু এই রোগটির প্রভাবে নাভিয়ার মানসিকভাবে কতটা ভেঙে পড়বে তা ঠিকই বুঝতে পারছে সে। বিষয়টি তার মানতেই কষ্ট হচ্ছে। সেখানে নাভিয়ার মনের হাল ঠিক কেমন তা কল্পনা করার সাহস করল না আফিম। নাভিয়াকে সে সামলাতে পারবে তো? নিজের অনুভূতিগুলোকে পাত্তা না দিয়ে সে নিজেকে প্রস্তুত করার চেষ্টা করে নাভিয়াকে সামলানোর জন্য। ডাক্তার সাহেব আর স্বামী স্ত্রী উভয় নীরবতা দেখে বলে ওঠেন, বিষয়টিকে আপনারা স্বাভাবিকভাবে গ্রহণ করার চেষ্টা করুন। বিশ্ব সংস্থা হিসেবে বাংলাদেশে প্রতি বছর 15,000-এর বেশি মানুষ ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন এবং প্রায় 7,500 মানুষ এ রোগে মারা যান। বেশিরভাগ নারীরা এ রোগে মারা যান তাদের
অসচেতনতা এবং জড়তার জন্য। বাংলাদেশি নারীরা নিজেদের এ অঙ্গের নাম মুখে নিতেও যেখানে লজ্জাবোধ করে, সেখানে এ অঙ্গের কোনো সমস্যা নিয়ে অন্য কারোর সাথে আলাপ আলোচনা করা তো চিন্তাতে আনা যায় না। ফলে এ রোগ সৃষ্টির একদম শেষের দিকে যখন তারা সহ্য করতে অক্ষম, ঠিক তখনই ডাক্তারের শরণাপন্ন হন। কিন্তু তখন কিছু করার থাকে না এবং পরিণতি হয় মৃত্যু। মিসেস ইবানান তো তাও সময় থাকতে এসেছেন, তাই শুকরিয়া করুন। ধন্যবাদ। বলে আর দেরি করা না আফিম নাফিয়ার দিকে ফিরে তাকাতে হৃদয় মোচড় দিয়ে ওঠে তার। মেয়েটির চেহারা পানে তাকানো যাচ্ছে না, দেখতেই কেমন অনুভূতি শূন্য লাগছে। আফিম নিজেকে সামনে নাফিয়ার কাঁধে হাত রেখে বলে ওঠে, চলো উঠি। নাফিয়া আফিমের দিকে না তাকিয়ে ধীরে ধীরে উঠে হাঁটা আরম্ভ করে। নাফিয়ার এমন অবস্থা আফিমকেও ভীষণ কষ্ট দিচ্ছে, কিন্তু তার তো শক্ত থাকতেই হবে তার প্রিয়ার জন্য। আফিম দেরি না করে নাফিয়ার পেছন পেছন যে নাফিয়ার হাতটি শক্ত করে নিজের হাতের মুঠোয় নিয়ে নেয়। এতেও নাফিয়ার উপর কোনো প্রভাব পড়ে না, মেয়েটির মাঝে যেন কোনো অনুভূতিই কাজ করছে না। সকাল সকাল আফিম ও নাফিয়ার হাসপাতালের উদ্দেশ্যে বেরোতে দেখে নিজেদের খুশি ধরে রাখতে পারছে না সানিয়া বেগম এবং দাদি। নতুন মেহমানের সুখবর শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় প্রহর গুনছে তারা। দুজনে মিলে তো এখন থেকেই ভাবা শুরু করে দিয়েছে মেয়ে হলে কি নামে ডাকবে এবং ছেলে হলে কি নামে ডাকবে। সেই সাথে আরো অনেক জল্পনা কল্পনা করে ফেলেছেন দুই বউ শাশুড়ি মিলে। তাদের আর তর সইছে না কখন আফিম ও নাফিয়া এসে তাদের সুখবর দেবে আর কখন তারা পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করবেন। অবশেষে অপেক্ষার প্রহরের ইতি টেনে আফিম ও নাফিয়া উভয়ই বাড়ি ফিরে আসে। আফিমের আগেই নাফিয়া গৃহে প্রবেশ করল। ড্রয়িং রুমেই বসেছিলেন সানিয়া বেগম তার ছেলে ও ছেলের বউয়ের অপেক্ষায়। নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেরে তিনি দ্রুত পদে নাফিয়ার কাছে এসে বেশ উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করে ওঠেন, সুখবর তো? শাশুড়ির উচ্ছ্বসিত কণ্ঠ শুনে তার মুখ পানে তাকায় নাফিয়া। তার আনন্দিত চেহারা যেন নাফিয়ার কষ্ট কয়েক শত গুণ বৃদ্ধি করে দিল। এতক্ষণ নিজেকে অনুভূতি শূন্য করে রাখলেও এখন আর নিজের অনুভূতির উপর নিয়ন্ত্রণ রাখতে পারল না নাফিয়া। অনুভূতির প্রকাশ তার চোখেও ফুটে উঠল। চোখ দুটো ঝাপসা হতেই সে কিছু না বলে নিজের কক্ষের উদ্দেশ্যে দৌড়ে এগিয়ে গেল। এতক্ষণে আফিমও সেখানে উপস্থিত হয়। নাভিয়াকে দৌড়ে কক্ষের দিকে অগ্রসর হতে দেখে সেও নাভিয়ার পেছন পেছন দ্রুত পদে অগ্রসর হয়। আপনি দয়া করে কক্ষ ত্যাগ করুন আফিম, আমি একা থাকতে চাইছি। নিজের কান্না যথাসাধ্য আটকাবার চেষ্টা করে শান্ত কণ্ঠে কথাটি বলে নাভিয়া। অবাধ্য অশ্রু কণা গাল বেয়ে গড়িয়ে পড়ছে তার। আফিম অসহায় দৃষ্টিতে কিছুটা সময় নাভিয়ার দিকে তাকিয়ে থেকে ধীর পায়ে নাভিয়ার দিকে এগিয়ে আসতে আরম্ভ করে। নাভিয়ার একদম কাছে এসে নিজের ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে আলতো করে নাভিয়ার গাল বেয়ে পড়া চোখের অশ্রু স্পর্শ করে আফিম। চোখের পানি মুছে দিয়ে নাভিয়াকে এক টানে নিজের বুকে নিয়ে এসে বলে ওঠে, তুমি একা নও, তাই একা ছাড়ার প্রশ্নই ওঠে না। কথাটি বলে একটু থামে আফিম। নাভিয়াকে বুকের মাঝে আঁকড়ে ধরে নিজের চোখ জোড়া বুঝে বলে সে, তোমাকে শক্ত হতে হবে মিসেস আফিন ইবনান। এই রোগের আতঙ্কে ভেঙে পড়া চলবে না, বরং সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমি আছি তো প্রতিটি কদমে তোমার ঢাল হয়ে। আফিমের বুকের সাথে লেপটে নিজের ভেতরের অনুভূতিগুলোকে অশ্রুরূপে বিসর্জন দিয়ে নিজের ভেতরের কষ্টটাকে কিছুটা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে নাভিয়া। অনেকটা সময় এভাবে চলার পর ধীরে ধীরে আফিমের বুক হতে মাথা ওঠায় সে। মৃদু স্বরে বলে ওঠে, এই রোগ আমার সৌন্দর্য কেড়ে নেবে আফিম। পারবে না। এমনটি আপনি আমার মন রাখতে বলছেন, কিন্তু সত্যিটা এটাই। নাভিয়ার কথায় তাকে নিজের বাহুবন্ধনী হতে মুক্ত করে তার গাল আলতো করে দু হাতের মাঝে নিয়ে আফিম বলে ওঠে, তোমার সৌন্দর্য, তোমার ভাষা মায়াবী এই চোখ জোড়ায়, খাড়াই নাকটাতে এবং এই মুগ্ধ করা ঠোঁটে, যা প্রথম দেখাতে আমাকে ঘায়ল করেছিল। সেই সাথে তোমার সব থেকে বড় সৌন্দর্য তোমার মানসিকতা, চিন্তাধারা এবং চারিত্রিক বৈশিষ্ট্য, যা প্রতিনিয়ত আমায় মুগ্ধ করে। এই সবের মাঝে শরীরের সৌন্দর্য তো আকর্ষণ মাত্র, যা সময়ের সাথে সাথেই শেষ হয়ে যায়। কান্নার বেগ বৃদ্ধি করে নাভিয়া বলে ওঠে, আপনি শুধুমাত্র আমার কষ্ট লাঘব করার জন্যই এগুলো বলছেন আফিম, কিন্তু একটি মেয়ের শারীরিক সৌন্দর্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি জানি। যে ব্যক্তিত্বের মুগ্ধতায় আটকে যায় তার কাছে রূপ মূল্যহীন। আমি তোমাতে মুগ্ধ মিসেস আফিম ইবনান, তোমার রূপে নয়। তাই তোমার শারীরিক সৌন্দর্য আমার কাছে গুরুত্বহীন। আপনি আমার সাথে খুশি থাকবেন না আফিম? তোমার উপস্থিতিই আমার সুখ। রাতে আমার বুকে তোমার অস্তিত্ব অনুভব করাটা আমার সুখ।
অফিসের কাজ বেশি হলে রাত জেগে যখন কাজ করতে হয়, তখন তুমিও রাত জেগে কাজে আমার সাহায্য করো। সেই সময় তোমার মুখে বিন্দু বিন্দু ঘাম জমে। কাজের ফাঁকে ফাঁকে তোমার সেই রূপ দেখাটা আমার সুখ। বিষণ্ণ হয়ে কোথাও বসলে যখন এক কাপ কফি হাতে আমার কোম্পানি দিতে হুট করেই চলে আসো, সেই সময়টুকু আমার সুখ। কাজের চাপে মাথা ব্যথা করলে যখন কিছু বলে ওঠার আগেই কপালে তোমার হাতে স্পর্শ পাই, ঠিক ওটাই আমার সুখ। মাঝরাতে স্লো মিউজিকে যখন ড্যান্স করার ইচ্ছা হয়, তখন তোমার সঙ্গটাই আমার সুখ। এমন আরো অসংখ্য সুখ শুধু তুমি আমায় দিতে সক্ষম, মিসেস আফিম ইবনান। কান্নার বেগ কমার জায়গায় আরও বেড়ে গেল নাফিয়ার। অসংখ্য অনুভূতিরা তার মনে এসে জায়গা করে নিচ্ছে। আফিমের উচ্চারিত প্রতিটি শব্দে নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে হচ্ছে তার। এতটা ভালোবাসা সে তার স্বামী হতে পাবে তা ভাবনাতীত ছিল তার। কিন্তু সে এটিও কোনোভাবে ভুলে যেতে পারছে না যে তার এ শারীরিক ত্রুটি কোনো সামান্য বিষয় নয়। সারা জীবন নারীত্বে এ ত্রুটি নিয়েই কাটবে তার। এ ত্রুটি নিয়ে সে কোনো ক্রমেই আফিমের যোগ্য নয়। তবে আফিম কেন থাকবে তার সাথে? আফিমের মতো এত সুন্দর ছেলে চাইলেই কোনো আগুন সুন্দরী মেয়েকে বউ বানিয়ে আনতে পারে। তাহলে আফিম কেন সারাটি জীবন তার সাথে কাটিয়ে সমঝোতা করে যাবে? এখন হয়তো আফিম আবেগের বশে এসব বলছে, কিন্তু কদিন পর হয়তো এই আবেগটা আর থাকবে না। তখন হয়তো সে নিজের জন্য সুন্দর কোনো মেয়েকেই বাছাই করে নেবে। ঠিক তখন কোথায় যাবে নাফিয়া? কীভাবে মেনে নেবে সে সবটা? তখনকার পাওয়া কষ্টটার চেয়ে এখনই আফিমকে ছেড়ে দেওয়াটাই উত্তম নয় কি? অল্প সময়ের মাঝে অনেকটা ভেবে নাফিয়া অশ্রুসিক্ত নয়নে আফিমের চোখে চোখ রেখে বলে ওঠে, এসব আবেগে বলছেন আপনি? আমার উপর দয়া হচ্ছে আপনার, সেজন্য বলছেন? আমার অপারেশনের পর আমি কুৎসিত হয়ে যাব, তার আগেই আপনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করুন। কথাটি শোনা মাত্রই যেন আফিমের মাথায় রক্ত উঠে গেল। দু হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে চোখ জোড়া বুজে নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করছে সে। মুহূর্তে ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করছে তার। আফিমের এমন রাগ 10 মাসে এই প্রথম দেখল নাফিয়া। ভীষণ ভয় লাগছে তার আফিমের এমন রূপ দেখে। কথাটি বলা যে কতটা ভুল হয়েছে তা এখন বুঝতে পারছে নাফিয়া, কিন্তু তার কাছে তো কথাটি সঠিকই মনে হচ্ছে। নাফিয়ার মানসিক অবস্থার কথাটি ভেবে কিছুটা সময় নিয়ে আফিম নিজেকে শান্ত করার চেষ্টা করে। কিছুটা সময় চোখ বুজে থাকবার পর নিজের রাগটা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলো সে। অতপর চোখ মেলে নাফিয়ার দিকে তাকিয়ে বলে ওঠে সে, একবার বলেছো, কিন্তু দ্বিতীয়বার সম্পর্ক ছিন্ন করার কথা মাথায় আলো মেরে এখানে পুঁতে রেখে দেবো। আফিম ইবনানের রাগ সম্পর্কে তুমি এখন অবগত নও। কথা বলার সময় আফিমের কণ্ঠস্বর ও লাল হওয়া চোখ জোড়া দেখে ভয়ে মাথা নুয়ে নেয় নাফিয়া। আখির জল যেন আজ তার ফুরোচ্ছেই না। আফিম কিছুটা সময় ক্রন্দনরত নাফিয়ার দিকে তাকিয়ে থাকে। নাফিয়ার চোখের অশ্রুগুলো আফিমের হৃদয়কে পোড়াচ্ছে ভীষণ। না পারছে সইতে, আর না পারছে কষ্টটা দূর করতে। নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে তার। অসহায় দৃষ্টিতে কিছুটা সময় নাফিয়াকে দেখে আলতো পায়ে নাফিয়ার কাছে গিয়ে অনতিবিলম্বে নাফিয়াকে নিজের বুকে টেনে নেয় আফিম। মাথায় হাত বুলিয়ে বলে ওঠে, তুমি বড্ড বেশি ভেবেই বিষয়টিকে বড় বানিয়ে কষ্ট পাচ্ছ। তুমি আমার অর্ধাঙ্গিনী, মিসেস আফিম ইবনান, অর্থাৎ আমার অর্ধেক অংশ। এখন আমার ডান হাতের একটি আঙ্গুলে যদি কোনো ত্রুটি হয়, তাহলে কি আমি আমার পুরো ডান পাশ থেকে কেটে নিজের থেকে আলাদা করে ফেলবো? আর যদি এমনটি করি, তাহলে আমি বেঁচে থাকতে পারবো? বলো, পারবো না তো। ঠিক তেমনই মিসেস আফিম ইবনানকে ছাড়া আমি ইবনান বাঁচতে পারবে না। তুমি আমার কাছে এখন যেমন সুন্দর, মৃত্যুর আগে পর্যন্ত ঠিক তেমনই সুন্দর থাকবে। আবেগ আপ্লুত হয়ে আফিমকে শক্ত করে জড়িয়ে ধরে নাফিয়া। একদিকে আফিমের মুখ হতে উচ্চারিত শব্দগুলো তাকে সুখানুভূতি দিচ্ছে, ভরসা দিচ্ছে, আশ্বাস দিচ্ছে, নিশ্চয়তা দিচ্ছে। ঠিক তেমনি তার রোগটিকেও সে ভুলতে পারছে না কোনোভাবেই। কিন্তু এই মুহূর্তে সে এই রোগটি সম্পূর্ণরূপে ভুলে যেতে চাইছে, কারণ আফিমের হৃদস্পন্দনে সে নিজের জন্য এতটা ভালোবাসা খুঁজে পাচ্ছে যে পুরো দুনিয়াটা তার মিছে মনে হচ্ছে। এসব রোগ অতি তুচ্ছ মনে হচ্ছে তার। আফিমের দাদির কক্ষে পাতানো সোফায় নাফিয়ার প্রেসক্রিপশন হাতে নিয়ে বসে আছেন সানিয়া বেগম। সম্পূর্ণ প্রেসক্রিপশনে চোখ বুলিয়ে নেবার পর তার আর বুঝতে বাকি রয় না রোগটির বিষয়ে। তিনি এখন এও বুঝতে পারছেন যে তখন নাফিয়ার অমন দৌড়ে নিজের কক্ষের উদ্দেশ্যে গমন করার কারণ কি ছিল। সানিয়া বেগম একটি দীর্ঘশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে তার শাশুড়িকে উদ্দেশ্য করে বলে ওঠে, আম্মা, একটি বিষয় আপনাকে জানাইতে চাইছি। নাফিয়ার বিষয়ে? জি। বেশ দুশ্চিন্তা হচ্ছে বৌমা, বলো তো কি হলো মেয়েটার? অমন কাঁদছিল কেন? আর ওভাবে দৌড়ে কক্ষেও বা গেল কেন? ভীষণ মন খারাপ নিয়ে মৃদুস্বরে সানিয়া বেগম বলে ওঠে,
নাফিয়ার ব্লাড ক্যান্সার হয়েছে বলে ধারণাটা করছে ডাক্তার। কি বলো, এ রোগের চিকিৎসা কি? এ রোগ শরীরে কতটা ছড়িয়ে পড়েছে সেটির উপর ভিত্তি করে চিকিৎসা নির্ধারণ করা হয়। নাফিয়ার হয়তো অপারেশন করতে হবে, হয় টিউমারটি কেটে ফেললেই রেহাই মিলবে, না হয় যে পাশে টিউমার হয়েছে সেই পাশটি পুরোটাই কেটে ফেলতে হবে। কি? যদি এমনটি হয় তবে কি এমন একটি ত্রুটিপূর্ণ মেয়ের সাথেই সারাটি জীবন কাটাবে আমাদের আফিম? কি বলতে চাইছেন আম্মা? আয়নার সামনে দাঁড়িয়ে আছে নাভিয়া। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। তাকে দেখতে কোনো আগুন সুন্দরীর মতো না লাগলেও সে যথেষ্ট সুন্দরী। কোমর অবধি লম্বা চুল তার। চুল বেশি ঘন না, আবার একদম যে পাতলা তাও না। তার এই ভাষা ভাষা চোখে গাঢ় কাজল লাগিয়ে কোমর অবধি লম্বা সোজা চুলগুলো ছেড়ে দিয়ে শাড়ি পরিহিত অবস্থায় দেখতে নাকি মারাত্মক লাগে। যে কেউ নাকি এরূপের প্রেমে পড়তে বাধ্য। অবশ্য এ কথার প্রমাণও পেয়েছে সে। প্রথম যখন এভাবে আফিমের সামনে নিজেকে উপস্থাপন করেছিল তখন আফিমের নেশালো চাহনি বলে দিয়েছিল নাভিয়া এ রূপে কতটা মোহনীয়। আচ্ছা, অপারেশনের পরও কি তার এ রূপ, এ সৌন্দর্য, এ মোহনীয়তা থাকবে? অপারেশনের পর যখন তার শারীরিক পরিবর্তন আসবে তখনও কি তার দিকে এতটা নেশালো চাহনিতে তাকাবে আফিম? প্রতিটি মেয়েই আদুরে হয়। তার প্রিয় মানুষটির সামনে সে নিজেকে যথাসাধ্য সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। প্রিয় মানুষের কাছ হতে নিজের সৌন্দর্যের বর্ণনা শুনতে পছন্দ করে, নিজের প্রশংসা শুনতে পছন্দ করে, প্রিয় মানুষটির চোখে নিজের প্রতি মুগ্ধতা দেখতে পছন্দ করে দুষ্টু মিষ্টি প্রেমময় আদর নিতে। নাভিয়াও এর বিপরীত নয়। সেও আফিমের চোখে নিজের জন্য এক রাস মুগ্ধতা দেখতে চায়। আফিমের সামনে নিজেকে যথাসাধ্য সুন্দরভাবে উপস্থাপন করতে চায়। কিন্তু তা কি আর সম্ভব হবে? সৌন্দর্য যেন মেয়েদের মনোবল বৃদ্ধি করে। একটি মেয়ে নিজেকে যখন সুন্দর ভাবে তখন তার মাঝে এক আলাদা মনোবল তৈরি হয়। আয়নার সামনে দাঁড়িয়ে যখন নিজেকে সুন্দর হিসেবে দেখে তখন তাদের মাঝে আত্মবিশ্বাস জন্ম নেয়। আবার এই সৌন্দর্যের অনুপস্থিতি একটি মেয়ের আত্মবিশ্বাস শূন্যে আনতেও সক্ষম, তাদের মনোবল ভেঙে গড়িয়ে দিতেও সক্ষম। নাভিয়াও যেন ধীরে ধীরে নিজের মনোবল হারিয়ে ফেলছে। নিজের মাঝেই নিজে ভেঙে পড়ছে সে। নিজের আত্মবিশ্বাস ক্রমশ হারিয়ে ফেলছে সে। নিজেকে কেমন যেন নিজের কাছেই ভালো লাগছে না তার। তোমাকে কিছু কথা বলবার জন্য এখানে ডেকেছি। দাদির গম্ভীর কণ্ঠস্বর এমন কথা শুনে কিছুটা চিন্তিত হয় আফিম। নাভিয়াকে নিজের বাহু ডোরে আটকে রাখাকালীন সময়ে একজন গৃহপরিচারিকা তাদের কক্ষের দরজায় কড়া নেড়ে আফিমকে খবর দেয় দাদি ডাকছে। তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও নাভিয়াকে একা রেখে সে দাদির সাথে কথা বলবার জন্য দাদির কক্ষে আসে। ভ্রু কুঁচকে দাদির উদ্দেশ্য করে আফিম বলে ওঠে, কি কথা? নাফিয়ার রোগ সম্বন্ধে ডাক্তার যা বলেছে তা তোমার মায়ের কাছে হতে শুনেছি। ডাক্তার সাহেবা, এই রোগ নিয়ে নিজের মন্তব্য ব্যক্ত করবার পূর্বে কি কিছু পরীক্ষা করেছেন? কোনো টেস্ট করা হয়নি, তবে ওকে আলাদা নিয়ে হয়তো ওর বুকে যে চাকার মতো অনুভব হয় সেটি পরীক্ষা করে দেখেছেন। সেই সাথে নাফিয়ার মেডিকেল রিপোর্ট চেক করেছিল এবং প্রয়োজনীয় সকল তথ্য নিয়েছেন। এই রোগের চিকিৎসা বলেনি, তাই তো? টেস্ট করবার পর জানাবে। একটি দীর্ঘশ্বাস ছেড়ে দাদি বলে ওঠেন, যদি অপারেশনের মাধ্যমে পুরো পাশটি কাটতে হয় তবে? ওর সুস্থতাই আমার একমাত্র কামনা দাদি। দেখো আফিম, নিজের স্ত্রীর মন্দ সময়ে তার পাশে থাকা অবশ্যই একজন স্বামীর কর্তব্য। আর তুমি যেমন নাফিয়ার সাথে আছো ঠিক তেমনই আমরাও নাফিয়ার সাথে আছি। ওর ভালোটাই আমাদের সবার কাম্য। মলিন চেহারায় একটু হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, জানতাম। ধন্যবাদ দাদি। তবে গিয়ে আমি যেতে পারি? দাদিও নিজের ঠোঁটে একটু হাসি এনে বলে ওঠে, আর একটু বসো। নাভিয়ার চিন্তায় দাদির কাছে দুদণ্ড বসাও বেশ কঠিন হয়ে পড়ছে আফিমের কাছে। তাও যে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে আর স্থান ত্যাগ করলো না। দাদি আফিমকে উদ্দেশ্য করে বলে ওঠে, নাফিয়ার চিকিৎসায় কোনো ধরনের কমতি থাকুক তা আমি মোটেও চাচ্ছি না। ও সুস্থ হয়ে আমাদের মাঝে থাকুক এমনটিই চাইছি আমি। কিন্তু একটি বিষয় যা এখন বলাটা সমুচিত কি নয় তা বুঝে উঠতে পারছি না। তুমি তো জানোই আমি নিজের মাঝে কথা দাবিয়ে রাখতে পারি না, তাই এখনই বলছি। আমি চাই না আমার পোতা এমন ত্রুটিযুক্ত মেয়ে নিয়ে পুরো জীবন পার করুক। ভ্রু জোড়া কুচকে আফিম বলে ওঠে, কি বলতে চাইছো? দ্বিতীয় বিয়ের। দাদির আর কিছু বলে ওঠার আগেই উঠে দাঁড়ায় আফিম। আর আগে নিজের দু হাত মুষ্টিবদ্ধ করে নেয় সে। কিছু কঠিন শব্দ জিহ্বা অবধি আসার পরও তা উচ্চারণ না করে
নিজেকে সংযত করে সে বলে ওঠে, নাফিয়ার জায়গায় যদি আমি হতাম তাহলে এই পরামর্শ তুমি নাফিয়াকেও দিতে? স্বামী আর স্ত্রী এক নয় আফিম, মেয়েদের মেনে নিয়ে এবং মানিয়ে নিয়ে সংসার করতে হয়। তাহলে নাফিয়ার জায়গায় আফরিন অর্থাৎ আমার সৎ বোন হলে ওর স্বামীকে তুমি এই পরামর্শ দিতে? উত্তরে চুপ হয়ে যান দাদি। নিজের ছেলের মেয়ে সতীনের সংসার করবে এমনটি কখনোই সহ্য করতে পারবে না তিনি। দাদির নীরবতা দেখে আফিম বলে ওঠে, নারীরাই নারীদের শত্রু। আফরিনের বেলায় যা তোমার সহ্যের বাইরে, নাফিয়ার বেলায় তুমি তাই চাইছো। এ কেমন নীতি তোমার? আরেকটি কথা, যাকে তুমি ত্রুটিপূর্ণ বলছো সে আমার অর্ধাঙ্গিনী। আর এই রোগ মোটেও তার ত্রুটি নয়, সে সুন্দর তার মনের সৌন্দর্যের জন্য। শরীরের সৌন্দর্য নিয়ে তো দেহ ব্যবসায়ীরা পড়ে থাকে। বলে আর দাঁড়ায় না আফিম, দ্রুত পদে কক্ষ ত্যাগ করে। আয়নার সামনে দাঁড়িয়েই নিজের ঠোঁট কামড়ে চোখ জোড়া বুঝে একটু শব্দ করে কাঁদছে নাভিয়া। ঠিক এই মুহূর্তে কক্ষে প্রবেশ করে আফিম। একে তো দাদির কথায় রাগে ফুঁসছে সে, এর মাঝে নাভিয়াকে এভাবে কাঁদতে দেখে আরও রাগ বেড়ে যায় তার। দ্রুত পদে নাভিয়ার কাছে এগিয়ে গিয়ে নাভিয়ার বাম হাতটি ধরে এক হ্যাঁচকা টানে নিজের কাছে নিয়ে আসে সে। এক হাতে ধরে ও অপর হাতে নাভিয়ার চুল মুঠোবন্দি করে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় আফিম। আফিমের এমন কাজে চমকে যায় নাভিয়া, চোখ বড় বড় করে আফিমের দিকে তাকায় সে। কিন্তু আফিম চোখ বুজে নিজের কাজে ব্যস্ত। সময়ের সাথে সাথে নিজের চোখ জোড়াও বুঝে নেয় নাভিয়া। ধীরে ধীরে আফিম নামক নেশালো ঘোরে প্রবেশ করতে আরম্ভ করে সে। নিজের দু হাত ধীরে ধীরে আফিমের মাথা অবধি নিয়ে আফিমের চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে সে। নাভিয়া পুরোপুরি শান্ত হতেই তাকে ছাড়ে আফিম। একে অপরের কপালে কপাল ঠেকিয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে তারা। আফিম আলতো করে নিজের দু হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নাভিয়ার চোখের পানি মুছে দেয়। অতঃপর কিছুটা সময় উভয়ে চোখ বুজে কাটাবার পর আফিম চোখ মেলে তাকে নাভিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, আর যদি তাকে কাঁদতে দেখি জানে মেরে ফেলবো কিন্তু। চোখের পানি সহ্য করতে পারেন না, তাহলে মারবেন কি করে? ওয়ান্না সি হাউ? নাভিয়ার সম্মতি পেয়ে আফিম ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে তোলে। সেই সাথে আর দেরি না করে নাভিয়ার গলার নিচের অংশটায় কামড় বসিয়ে দেয় সে। ব্যথায় শব্দ করে চেঁচিয়ে ওঠে নাভিয়া, কিন্তু আফিমের ছাড়ার নাম নেই। আফিমকে নিজের থেকে দূরে সরানোর চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে নাভিয়া। অবশেষে কিছুটা সময়ের মধ্যেই আফিম নাভিয়াকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে সরে দাঁড়ায়। ঠোঁটে তার এখনও বাঁকা হাসি ঝুলছে। আফিমের দিকে দৃষ্টি সরিয়ে আয়নায় নিজের ক্ষতটার দিকে দৃষ্টিপাত করে বসে নাভিয়া। জায়গাটা লাল হয়ে দাঁতের দাগ বসে কিছুটা রক্ত বেরিয়ে এসেছে, সেই সাথে জায়গাটা ভীষণ জ্বলছে। রাগী দৃষ্টিতে আফিমের দিকে তাকিয়ে নাভিয়া বলে ওঠে, এ নিয়ে দ্বিতীয়বার আপনি আমায় এভাবে কামড়ালেন, নিজেকে কি ভ্যাম্পায়ার মনে হয় আপনার? ইয়েস, এইভাবেই কামড়ে কামড়ে মারবো তোমায়। আচ্ছা তাই, আজের শোধ আমি নিবই। বলেই আফিমের দিকে এগিয়ে যায় নাভিয়া। এদিকে নাভিয়াকে নিজের দিকে এগিয়ে আসতে দেখেই দৌড়ে সরে যায় আফিম। আফিমের পেছন পেছন নাভিয়াও দৌড়াচ্ছে। পুরো রুমটায় গোল গোল করে কয়বার দৌড়ানোর পরও নাভিয়া আফিমকে ধরতে সক্ষম হয় না। দৌড়ানোর মাঝেই আফিমের কানে আসে আহ শব্দটি। পেছন ফিরে তাকাতেই দেখে নাভিয়া বিছানায় বসে আছে, চেহারায় ব্যথা পাবার চাপ প্রকাশ পাচ্ছে। আফিম দেরি না করে নাভিয়ার কাছেই কি যেতে বিছানায় বসে। নাভিয়ার কাঁধে হাত রেখে বলে ওঠে, আই ইউ ওকে মিসেস আফিন ইমরান? উত্তরে কিছু না বলে আফিমকে ধাক্কা দিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজে আফিমের উপরে ওঠে। এখন আপনাকে কে বাঁচাবে? কথাটি বলে আর সময় অপচয় করে না নাভিয়া। আফিমের গলার নিচের অংশে দাঁত বসিয়ে দেয় সে। ফর্সা শরীরে কামড়ের জায়গাটা একদম লাল হয়ে গিয়েছে। দাঁতের দাগ দেখে কিছুটা রক্ত বেরিয়ে পড়েছে সেথা হতে। নাভিয়া জায়গাটা চোখ বুলিয়ে ভ্রু কুঁচকে বলে ওঠে, এমন কামড়ে ব্যথা তো অনেক পাওয়ার কথা, সেখানে আপনি তো আহ শব্দটাও করেন নাই। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, এইসব ইঁদুরের কামড়ে আফিম ইমরানে কিছুই হবে না। আমি ইঁদুর? কামড় তো তাই বলছে, ছোট ছোট দাঁত। রাগে নাভিয়া আবারও আফিমের বুকে কামড় বসাতে যায়, কিন্তু তার আগে আফিম তাকে বিছানায় ফেলে তার উপর ভর দিয়ে শুয়ে পড়ে। আচমকা আফিমের এমন কাজে হতবাক হয়ে যায় নাভিয়া। আফিম নাভিয়াকে উদ্দেশ্য করে বলে ওঠে, এখন আপনাকে কে বাঁচাবে মিসেস আফিম ইমরান? নাভিয়া এর উত্তরে কিছু বলতে পারে না। এক দৃষ্টিতে আফিমের চোখের দিকে তাকিয়ে আছে সে। আফিমের চোখে ভীষণ মাদকতা দৃশ্যমান। আফিম তার নেশালো চাহনিতেই কিছুটা সময় নাভিয়ার চোখে চোখ রেখে ধীরে ধীরে নাভিয়ার অনেকটা কাছে চলে আসে। নাভিয়াও চোখ জোড়া বুঝে নিয়ে দু হাতে আফিমের চুল আঁকড়ে ধরে।
ডাক্তারের বলা টেস্টগুলো করিয়ে হাসপাতাল হতে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে আফিম ও নাফিয়া। নাফিয়ার মন ভালো রবে না, এটিই স্বাভাবিক। গাড়ি চালানোর মাঝে নাফিয়াকে আর চোখে দেখে নিচ্ছে আফিম। মেয়েটি অন্যমনস্ক হয়ে গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। বিষয়টি ভালো লাগছে না আফিমের। প্রকৃতিপ্রেমী মানুষের মন খারাপ, বিষণ্ণতা, কষ্টগুলো প্রকৃতির স্পর্শে এলে নিমিষেই বিলীন হয়ে যায়। এরা প্রকৃতির মাঝে প্রশান্তি খুঁজে পায়। প্রকৃতি যেন এদের কষ্টগুলো শুষেই নিজের মাঝে নিয়ে নেয় এবং তাদের অস্থির হৃদয়কে প্রশান্ত করে দেয়। নাফিয়া প্রকৃতিপ্রেমীদের মাঝে একজন। আফিম বিষয়টি জানে, তাই এই মুহূর্তে নাফিয়াকে প্রকৃতির সংস্পর্শে আনাটি সঠিক বলে মনে করছে সে। বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা হাতির ঝিল, যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। এখানে একটি ঝিল রয়েছে এবং ঝিলের চারপাশ ঘিরে গাছপালা সহ রয়েছে বসার ব্যবস্থা। জায়গাটি ভীষণ রকমের সুন্দর। নাফিয়া নিজের ধ্যানে এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি আফিম বাড়ির পথে না গিয়ে হাতির ঝিলে এসে পৌঁছেছে। গাড়ির ব্রেক কষতেই ধ্যান ভাঙে তার। জায়গাটি অপরিচিত লাগায় ভ্রুজোড়া কুঁচকে আফিমকে জিজ্ঞেস করে ওঠে, কোথায় এসেছি? উত্তরে কিছু না বলে গাড়ি থেকে নেমে পড়ে আফিম। আফিমকে নামতে দেখে নাফিয়াও গাড়ি হতে নেমে পড়ে। চারপাশটায় চোখ বুলোতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে নাফিয়ার। সে আফিমের কাছে এসে বলে ওঠে, এটা হাতির ঝিল? হুম। আমার ভীষণ পছন্দের জায়গা, কিন্তু কখনো সেভাবে আসা হয়নি। শুধু একবারই এসেছিলাম, তাও অনেক আগে। উত্তরের ঠোঁটে একটু হাসি টেনে নেয় আফিম। নাফিয়াও নিজের ঠোঁটে হাসি টেনে নিয়ে বলে ওঠে। ধন্যবাদ এতগুলা। ঠোঁটে হাসি বজায় রেখে আফিম বলে ওঠে, চলো ঝিলের কাছে যাওয়া যাক। দুজনে হাতে হাত গুজে পাশাপাশি হাঁটছে। মৃদু বাতাস এসে ছুঁয়ে দিচ্ছে উভয়কে। নাফিয়া ঝিলের দিকে তাকিয়েই হেঁটে চলছে। ঝিলের বহমান পানি, কোলাহলমুক্ত পরিবেশ, মৃদু বাতাসে গাছের পাতাগুলো নড়ার শব্দ, সেই সাথে প্রিয় মানুষটির সঙ্গ, সবটাই খুব উপভোগ করছে সে। আফিমও এসব উপভোগ করছে। নাফিয়ার মুখ নেকাবে ঢাকা থাকলেও আফিম বেশ বুঝতে পারছে নাফিয়ার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে আছে। এই হাসিটির জন্যই তো সে অসাধ্যকেও সাধন করবার জন্য সর্বোচ্চ চেষ্টাটিও করতে প্রস্তুত। হাঁটার মাঝেই আফিমের চোখ পড়ে একটি আইসক্রিমের ভ্যান গাড়ির দিকে। একটি লোক ভ্যানটি নিয়ে পথ চলছে। নাফিয়াকে দাঁড় করিয়ে সে ভ্যানটির দিকে এগিয়ে যায় আফিম। একটি কোন আইসক্রিম হাতে নিয়ে ফিরে আসে সে। আইসক্রিম দেখে নাফিয়ার ঠোঁটের হাসিটি প্রশস্ত হয়ে ওঠে। আফিম নাফিয়ার হাতে আইসক্রিমটি দিয়ে বলে ওঠে, ওই দিকটা গিয়ে বসি, ওখানে কোনো লোকজনের দেখা পাওয়া যাচ্ছে না। জি। অতঃপর দুজনে গিয়ে বসে পড়ে। সামনেই ঝিলের পানি দেখা যাচ্ছে, পেছনে এবং আশেপাশে গাছগাছালি। নাফিয়া নেকাব খুলে খাওয়া আরম্ভ করেছে, আর আফিম নীরব দৃষ্টিতে তাকিয়ে দেখছে তাকে। মেয়েটি বাচ্চাদের মতো করে খাচ্ছে। মুখে তো আইসক্রিম লেগেছেই, সেই সাথে নাকেও লেগে বসে আছে। এটি দেখে মৃদু হাসছে আফিম। আফিমের ঠোঁটে হাসি দেখে নাফিয়া জিজ্ঞেস করে ওঠে, হাসছেন কেন? দেখবা? হুম। নিজের পকেট হতে ফোন বের করে নাফিয়ার চেহারার অবস্থাটি ক্যামেরায় বন্দি করে নেয় সে। ছবিটি নাফিয়াকে দেখাতেই সে নিজের মুখটি মুছে নেওয়ার উদ্দেশ্যে হাত ওঠায়, কিন্তু আফিম তার হাতটি ধরে থামিয়ে দেয়। তুমি তো মজা করে আইসক্রিম খেলে, আমি খাবো না। আইসক্রিম তো একটিই কিনেছিলেন, তো কিভাবে খাবেন? আমারটা তো আমি খেয়ে নিয়েছি, দুঃখিত। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে। নো প্রবলেম। আফিমের চাহনির সুবিধা ঠেকছে না নাফিয়ার। আফিমের দিকে দৃষ্টি সরিয়ে আশপাশটায় চোখ বুলেই নেয় সে। এই জায়গাটার ধারে কাছে মানুষ নেই বললেই চলে। যারা আছে তারা দূরেই আছে, তাও বেশি মানুষ না। ঢোক দিয়ে আফিমের দিকে তাকিয়ে নাফিয়া বলে ওঠে, কি চাইছেন? কথার সময় অপচয় না করে নাফিয়ার দিকে এগিয়ে যেতে আরম্ভ করে আফিম। একদম কাছে যেতেই চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। আফিম আলতো করে নাফিয়ার নাকে লাগানো আইসক্রিম খেয়ে নেয়, সেই সাথে থুতনি ও ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমগুলো বাদ দেয় না সে। সূর্য ডুবে যাচ্ছে, আকাশ হলদে বর্ণ ধারণ করেছে। কিছুক্ষণের মধ্যেই সূর্যমামা পুরোপুরি বিদায় জানাবে এবং আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। আফিমের কাঁধে মাথা রেখে সূর্যের ডুবে যাওয়ার সময়টা উপভোগ করছে নাফিয়া। আফিম এক হাতে নাফিয়াকে জড়িয়ে ধরে রেখেছে। উভয়ই অনেকটা সময় নীরবতা পালন করছে। অবশেষে নীরবতা কাটিয়ে আফিম বলে ওঠে, আই ওয়ান্ট টু প্রিপেয়ার ইউ ওয়ান থিং। কি বিষয়? ঠোঁটে আলতো হাসি ফুটিয়ে আফিম বলে ওঠে, তুমি শিক্ষকতা করেছো, তাই নৈতিক জ্ঞান তোমার আছে। বলো তো, মানুষের বাহ্যিক সৌন্দর্য দিয়ে কাউকে বিচার করা বা তা নিয়ে মন্তব্য করাটা কতটুকু সঠিক? বিন্দু পরিমাণ সঠিক নয়।
কারেক্ট। যদি কেউ কারো বাহ্যিক সৌন্দর্য নিয়ে মন্তব্য করে তখন কি করা উচিত? সাধ্যে থাকলে উচিত জবাব দেওয়া উচিত, আর তা সম্ভব না হলে উপেক্ষা করা উচিত। এগেইন কারেক্ট। আজ টেস্ট করিয়েছি, কাল বা পরশু ডাক্তার চিকিৎসা জানাবে। সার্জারি হলে প্রতিবেশীদের কানে যাবে, সেই সাথে তারা তাদের নোংরা মানসিকতার পরিচয় দিতেই পারে। কিন্তু এই সব কিছুর কোনো প্রভাব তোমার উপর পড়তে দিবা না। এতটুকু বলে নাফিয়ার মাথা তার কাঁধ হতে উঠিয়ে দু হাতে নাফিয়ার গাল স্পর্শ করে আফিম বলে ওঠে, চিকিৎসা যাই হোক, তুমি এখন যেমন সুন্দর পরেও ঠিক তেমনই সুন্দর থাকবে। এই রোগ কোনো ত্রুটি নয়, আর রোগ তোমার বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না। আমি চাই তুমি নিজেকে ভালোবাসো, আর ঠিক যেমন তুমি আমাকে ভালোবাসো। আমার এক হাত পা যদি কর্মক্ষমতা হারিয়ে ফেলে তবে কি তুমি আমাকে অযোগ্য ভাববে বলো? কখনোই না। জল জল করার চোখে আফিমের দিকে তাকিয়ে কথাটি বলে নাফিয়া। ঠিক তেমনই নিজেকে মূল্য দিতে শেখো, সাহসিকতার সাথে রোগ মোকাবিলা করো এবং সমাজের কিছু মানুষের নোংরা মানসিকতার বিপক্ষে দাঁড়াও। আমি সবসময় তোমার সাথে তোমার ঢাল হয়ে থাকবো ইনশাল্লাহ। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই আফিমের বুকে মুখ গুজে নেয় নাফিয়া। এই স্থানটি তার জন্য সব থেকে নিরাপদ ও পরম শান্তির। আপনার ঠোঁটের স্পর্শে এক অদ্ভুত সম্মোহীন শক্তি আছে আফিম। জিজ্ঞাসু দৃষ্টিতে নাফিয়ার দিকে তাকায় আফিম। ঠোঁটে একটু হাসি নিয়ে আলতো করে বৃদ্ধাঙ্গুলি দ্বারা আফিমের ঠোঁট স্পর্শ করে নাফিয়া বলে ওঠে, এর স্পর্শ পুরো পৃথিবীটা ভুলিয়ে দেয়, সব কষ্ট ভুলিয়ে সুখের সমুদ্রে নিয়ে যায়। এর স্পর্শ আমার মাঝে সাহস যোগায়, আমার সব নিরাশা, সংকোচ, ভয় সব কিছু নিঃশেষ করে দেয়। আপনি হিনা কি করতাম আমি আফিম? নাফিয়ার চোখ জোড়া জল জল করে উঠতেই নাফিয়ার কোমর দু হাতে আঁকড়ে ধরে নাফিয়াকে নিজের সাথে মিশিয়ে নেয় সে। আফিমের এতটা কাছে যেতেই নিজের চোখ জোড়া বুঝে নেয় নাফিয়া। আফিম তার দু চোখের পাতায় আলতো করে দুটো চুমু বসিয়ে দেয়। তারপর আর দেরি না করে নাফিয়ার ওষ্ঠদ্বয় নিজের আয়ত্তে নিয়ে নেয়। রাত ঠিক 12টা। হসপিটালের বেডে শুয়ে ঘুমিয়ে আছে নাফিয়া। আফিম আলতো করে তার কপালে চুমু দিয়ে ডেকে ওঠে তাকে। আফিমের এক ডাকে ঘুম ভেঙে যায় তার। আলতো চোখে চোখ জোড়া মেরে তাকাতেই আফিমকে নিজের অনেকটা কাছে আবিষ্কার করে সে। আফিমের ঠোঁটে এক চিলতে হাসি বজায় রেখে নাফিয়াকে উঠে বসতে সাহায্য করে। আধ শোয়া হয়ে বসে নিজের চারপাশটায় চোখ বুলিয়ে নিয়েই অবাক হয়ে যায় নাফিয়া। পুরো কক্ষটি হরেক কালারের মোমবাতি ও প্রদীপ দিয়ে সাজানো, সেই সাথে তাদের দুজনের অনেকগুলো ছবি পুরো কক্ষ জুড়ে ঝুলিয়ে রাখা হয়েছে। হঠাৎ এসবের কারণ বোধগম্য হচ্ছে না তার। জিজ্ঞাসু দৃষ্টিতে আফিমের দিকে তাকাতেই আফিম মুচকি হেসে বলে ওঠে, আমাদের প্রথম দেখা হওয়ার আজ 1 বছর সম্পূর্ণ হলো মিসেস আফিম ইবনান। সেই সাথে এই রাত্রি হসপিটালে তোমার শেষ রাত। আগামীকাল আমরা বাসায় ফিরবো। আফিমের কথায় ঠোঁটে বড় একটি হাসি ফুটিয়ে তোলে নাফিয়া। আলতো স্বরে বলে ওঠে, অনেক সুন্দর হয়েছে সাজানোটা আফিম, আমি সত্যিই অনেক খুশি হয়েছি। আমাকে একটু উঠতে সাহায্য করুন তো, আমি আমাদের ছবিগুলো দেখতে চাই। আফিম কিছু না বলে নাফিয়াকে সাহায্য করে। নাফিয়া পুরো ঘর ঘুরে ঘুরে সবগুলো ছবি দেখছে। প্রতিটি ছবিতে কত শত স্মৃতি মিশে আছে, সব মনে পড়ছে তার। সেই সাথে ঠোঁটে ফুটে উঠছে হাসি। সবগুলো ছবি দেখা শেষে নাফিয়া বলে ওঠে, হসপিটালে এগুলো কিভাবে করলেন? নিজ হাতে সব করেছি, তুমি তো নাক ডেকে ঘুমোচ্ছিলে। ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছিল হয়তো। দু হাতে নাফিয়ার গাল স্পর্শ করে আফিম বলে ওঠে, ঘুমিয়েছিলে বলেই তো আমার জন্য সুবিধা হয়েছিল, না হয় সারপ্রাইজ দিতাম কি করে। উত্তরে একটু হাসে নাফিয়া। উইল ইউ ড্যান্স মিসেস আফিম ইবনান? উত্তরে একটু হেসে আফিমের কাঁধে এক হাত রাখে এবং অপর হাত দিয়ে আফিমের হাতের আঙুলে আঙুল গুজে দেয় নাফিয়া। আফিম বাঁকা হেসে রিমোটের সাহায্যে লো ভলিউমে সাউন্ড বক্সে গান ছেড়ে নাফিয়ার কোমর আঁকড়ে ধরে তাকে নিজের সাথে মিশিয়ে নেয়। গানের তালে তালে আলতো দুলতে শুরু করে তারা। উভয় ধীরে ধীরে ড্যান্সের স্টেপগুলো করছে, কারণ নাফিয়ার অপারেশন শেষ হয়েছে কেবল 3 সপ্তাহ পূর্ণ হল। ফজরের নামাজ কায়েম করেই নাফিয়ার বাবা মা অর্থাৎ অভ্র সাহেব এবং নয়না বেগম বেরিয়ে পড়েন হসপিটালের উদ্দেশ্যে। প্রতিদিন এভাবে সকালে যান এবং বিকেল বাড়ি ফিরে আসেন তারা। আফিম থাকতে মেয়ের সেবা যত্ন করার সুযোগ তো তারা পান না, কিন্তু চোখে দেখে নেওয়া শান্তিটাই অনেক। মেয়ের অপারেশনের দিন ঘন্টার পর ঘন্টা কেঁদে ও অতিরিক্ত দুশ্চিন্তা করে শরীর খারাপ করে ফেলেছিলেন নয়না বেগম। বাবা অভ্র সাহেব চাপা স্বভাবের মানুষ, নিজের অনুভূতি প্রকাশ করেন না সহজে। তাই সংসার জীবনে নিজের স্বামীর চোখে শুধুমাত্র 3 বারই জল দেখতে পেয়েছেন নয়না বেগম। প্রথম যখন নাফিয়াকে প্রথম কোলে নিয়েছিলেন অভ্র সাহেব, দ্বিতীয়বার যখন অভ্র সাহেবের মা মারা যান এবং তৃতীয় নিজ কন্যার এমন অপারেশনে।
অতঃপর অপারেশন সাকসেসফুল হওয়ার পর দুজনে যেন প্রাণ ফিরে পায়। নাফিয়া রোগ ও চিকিৎসা জানবার পর বেশ দুশ্চিন্তা ঘিরে ধরেছিল দুজনকে। প্রথমত নাফিয়ার সুস্থতা, আর দ্বিতীয়ত নাফিয়ার সংসার টিকবে তো। কিন্তু অপারেশনের সময় থেকে এই 3 সপ্তাহ প্রতিদিন তারা হাসপাতালে নাফিয়াকে দেখতে যেয়ে প্রতিদিন নাফিয়ার প্রতি আফিমের ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে এক বুক প্রশান্তি নিয়ে বাড়ি ফেরেন। চেয়েছিলেন হসপিটালের নয়না বেগম থেকে নাফিয়ার দেখাশোনা করবেন, কিন্তু তাদের মেয়ে জামাই নিজের বউয়ের পাশ ছাড়লে তো তার বউয়ের খেয়াল সে নিজেই রাখবে। অবশেষে তার জেদের কাছে হার মেনে নেয় নয়না বেগম। এখন আর নাফিয়ার সংসার নিয়ে দুশ্চিন্তা হয় না অভ্র সাহেব এবং নয়না বেগমের, বরং এ নিয়ে দুশ্চিন্তা হয় যে তারা কিভাবে আল্লাহর শুকরিয়া আদায় করবে। প্রায় 1 মাস পর পুত্র ও পুত্রবধূ বাড়ি ফিরছে। ভীষণ খুশি সানিয়া বেগম। গৃহ পরিচারিকাদের দিয়ে পুরো ঘরটা চকচকিয়ে রেখেছেন, সেই সাথে খাওয়া দাওয়ার বিশেষ ব্যবস্থাও করেছেন তিনি। তার এমন ব্যস্ততার মাঝেই বাড়ির কলিং বেলটি বেজে ওঠে। ঠোঁটের হাসি প্রশস্ত করে তিনি এগিয়ে যান দুয়ারের দিকে, এই ভেবে যে হয়তো আফিম ও নাফিয়া ফিরেছে। কিন্তু দরজা খুলতেই দেখা পান পরিচিত কিছু প্রতিবেশীদের। ঠোঁটে তাও হাসি বজায় রেখে তাদের সোফায় বসতে বলে নাস্তার বিষয়টির জন্য রান্নাঘরের দিকে যান সানিয়া বেগম। দাদি সোফায় মেহমানদের সাথে বসেন। একে অপরের খবর নেওয়ার পর্ব শেষ হতেই প্রতিবেশীদের মাঝে একজন মহিলা বলে ওঠেন, শুনলাম নাফিয়ার অপারেশন হয়েছে। হ্যাঁ, হয়েছে। অপারেশন সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। অপর একজন প্রতিবেশী মহিলা মুখ কালো করে বলে ওঠেন, অপারেশনে পুরো এক পাশ কেটে ফেলা হয়েছে শুনলাম। হ্যাঁ, আমাদের আফিম এত সুন্দর একটা ছেলে, কত মেয়ের মনে রাজ করে তার হিসাব আছে। অভিনয় জানলে চিত্র জগতেও রাজ করতে পারত। আমাদের এমন সোনার টুকরো ছেলে এমন একটা মেয়েকে নিয়ে জীবন কাটিয়ে দেবে। নিজের মনের মতো কথা শুনে দাদির কণ্ঠ জোরালো হয়ে যায়। তিনি সায় দিয়ে বলে ওঠেন, এই বিষয়ে আফিমের সাথে কথা বলতে চাইছিলাম, কিন্তু ছেলেটি কিছু বোঝার চেষ্টা করলে তো। কি যে বলেন খালাম্মা, বুঝবে না কেন? একবারে না বুঝলে বারবার বুঝাইবেন। ও বাচ্চা ছেলে, ভালো মন্দের জ্ঞান ওর এখনো হয়নি। যখন হবে তখন আবার মেলা দেরি হয়ে যেতে পারে, তাই বড় হওয়ার আমাদের উচিত ওরে বোঝানো। কি বুঝবে? দেখো বৌমা, এতদিন তো তোমরা সবাই আমাকে একা পেয়ে আমার কথা গায়ে লাগাওনি, কিন্তু এরাও আমার মতোই ভাবছে। ঠোঁটে হাসি টেনে সোফায় বসে পড়েন সানিয়া বেগম। শান্ত স্বরে বলে ওঠেন, মেয়েদের আপনারা কি ভাবেন? শোপিস নাকি ভোগের বস্ত্র? মেয়েদের বাইরিক রূপ নিয়ে সমাজের প্রতিটি মানুষের এত কেন চুলকানি? মেয়ে কালো হলে বা শ্যামবর্ণ বলে, খাটো হলে বা বেশি লম্বা হলে, মোটা হলে বা বেশি চিকন হলে, নাক বোচা হলে বা খাটো হলে, হয় কিছুতেই তো আপনাদের সমস্যা। সব কিছুতেই তো আপনাদের সমস্যা, সব কিছুতেই আপনাদের হাজারো মন্তব্য। কই ছেলেদের রূপ তো কেউ এভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন না? তবে মেয়েদের রূপ নিয়ে কেন সবার এত মাথা ব্যথা? আজ একটু বলেন দিন, মেয়েরা কি আপনাদের কাছে শোপিস নাকি ভোগের বস্ত্র? এ কথার উত্তরে কেউ কিচ্ছুটি বলে না, সবাই চুপ করে আছে। সানিয়া বেগম আবারও বলে ওঠে, মানুষকে মানুষ ভাবতে শিখুন। আমার পুত্রবধূ আমাদের ভালোবাসার পাত্রী, সে আমাদের ভালোবাসার আগলে রাখবে, আমার পরিবারের খেয়াল রাখবে, যার জন্য সে পুরোপুরি যোগ্য। একটি রোগ তাকে অযোগ্য করেনি, তাই আফিমের দ্বিতীয় বিয়ে করবার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপা, আপনি শুধু শুধুই আমাদের ভুল বুঝলেন। আমরা তো আফিমের ভালোর জন্যই বলছিলাম, কিন্তু আপনারা যদি না চান তবে সেটি আপনাদের ব্যাপার। উত্তরে রুক্ষ কিছু না বলে ঠোঁটে একটু হাসি নিয়ে সানিয়া বেগম বলে ওঠেন, ভুল বুঝে থাকলে দুঃখিত। তবে হ্যাঁ, যে রোগটির জন্য আপনারা একটি মেয়েকে কুটিপূর্ণ কথা অযোগ্য মনে করেন, সে রোগটি নিয়ে নিজেও একটি সচেতন হয়ে নিয়েন, কারণ রোগটি যে কোনো বয়সের মেয়েদের হতে পারে। অবশ্য 30-এর পর হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সব মেয়েদের উচিত প্রতিদিন নিজ নিজ পরীক্ষা করে দেখা যে তার বুকে কোনো চাকার কিছু বিঁধছে কিনা, তা কোনো ব্যথা সহ সেই জায়গাটা কোনো পরিবর্তন দেখা যায় কিনা। আর হ্যাঁ, কোনো ধরনের লক্ষ্য দেখা দিলে অনতি বিলম্বে ডাক্তারের পরামর্শপূর্ণ হওয়া উচিত। উপস্থিত মহিলাগুলো ঠোঁটে একটু হাসি ফুটিয়ে বলে ওঠে, জি ধন্যবাদ, আমরা তবে আজ উঠি। সে কি এসেছেন? কিছু খেয়ে যান। না না আপা, আবার পরে আসবো। বলেই সবাই বিদায় নেয়। পেছন হতে নাফিয়াকে জড়িয়ে ধরে বারান্দায় দাঁড়িয়ে আছে আফিম। আকাশপানে দৃষ্টি দুজনার। নীরবতায় অনেকটা সময় কাটানোর পর নাফিয়া মৃদুস্বরে বলে ওঠে, শুনেছেন? হুম। জানেন নেশা কি?
হঠাৎ নাফিয়ার এমন প্রশ্নে অবাক হয় আফিম। এমন প্রশ্নের কারণ বোধগম্য হয় না তার। সন্দিহান কণ্ঠে বলে ওঠে, হুম। নেশা হচ্ছে আসক্ত। আপনি যত এটি সেবন করবেন ঠিক ততই আপনার আসক্তি বাড়তে থাকবে। সেই সাথে এটি আপনার সকল কষ্ট ভুলিয়ে দেবে এবং আপনাকে একটা ভিন্ন সুখের জগতে বাস করাবে। কোনো কিছু নেশা হলে সেটি আপনার নিত্যদিনের প্রয়োজন হয়ে উঠবে। জানেন, নেশা সত্যিই খুব ভয়ঙ্কর। আসক্তি যদি তৃতীয় স্টেজে চলে যায় তবে মানুষ এটি ছাড়া বাঁচতেই পারে না। এটি সেবন করার ফলে তাদের মৃত্যু হবে জেনেও মানুষ এই নেশা ছাড়তে পারে না, কারণ এই নেশা মারাত্মক। নেশা ছাড়ার থেকে মানুষের কাছে মৃত্যুটা সহজ মনে হয়। এসব কথা বলে আফিমের দিকে ঘুরে তাকায় নাফিয়া। আফিমের চোখে চোখ রেখে সে বলে ওঠে, আমিও এক নেশায় আসক্ত। আফিম নামক নেশাতেই আসক্ত আমি, কারণ আফিম বড্ড নেশালো। এই নেশা এতটাই ভয়ঙ্কর যে আমার কাছে মরণ সহজ, কিন্তু আফিম বিনে একটি শ্বাস নেওয়া দুষ্কর। কথাটি বলেই ঠোঁটে হাসি নিয়ে আফিমের বুকে মুখ লুকায় নাভিয়া। আফিমও প্রশান্তিময় একটি হাসি ঠোঁটে ফুটিয়ে নাভিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। অনেকটা সময় এভাবে পার হওয়ার পর আফিম বলে ওঠে, চলো ঘুমাবে, এখনো পুরোপুরি সুস্থ হওনি, এত রাত পর্যন্ত জাগা যাবে না। আফিম, আপনি দিন দিন নিরামিষ হয়ে যাচ্ছেন। কি? হ্যাঁ, আচ্ছা তাহলে কি আফিনকে আনার প্রক্রিয়া শুরু করব? আফিম। নাফিয়াও আফিমের অংশ। ঠোঁটে হাসি ফুটিয়ে আবারও আফিমের বুকে মুখ গুজে নেয় নাভিয়া।